ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। শুরু করছি। ডিডি নিউজ কেউ এসছে? সরকারি চ্যানেল কোথায়? ডিডি নিউজের কেউ আছে? আজকে উত্তরবঙ্গ বন্ধের 12 ঘন্টা বন্ধের ডাক দিয়েছিল বিজেপি। বিভিন্ন জায়গায় যে ছবি উঠে এসেছে সেই বন্ধের, সেই ছবিও আপনাদের সামনে তুলে ধরেছি। বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন। আর উত্তরকন্যা অভিযানে, গতকাল উত্তরকন্যা অভিযান ছিল, এক বিজেপি কর্মীর মৃত্যু হয়। সেই বিজেপি কর্মীর আপনাদেরকে জানিয়ে রাখি, উত্তরকন্যা অভিযানে যেটা বলছিলাম, শটগানের গুলির আঘাতে জখম হয়ে বিজেপি কর্মীর মৃত্যু হয়েছে। এই ময়না তদন্তের রিপোর্ট উল্লেখ করে যে টুইট করে রাজ্য পুলিশ, টুইটে বলা হয়েছিল পুলিশ এ ধরনের শটগান ব্যবহার করে না। এটা স্পষ্ট উত্তরকন্যা অভিযানে ছিল সশস্ত্র বহিরাগতরা। খুব কাছ থেকে বিজেপি কর্মীকে গুলি করা হয়েছে। বিক্ষোভে সশস্ত্র কাউকে এনে গুলির প্ররোচনা অভূতপূর্ব। অস্ত্র ব্যবহার করে হিংসা ছড়ানোর উদ্দেশ্য ছিল। সিআইডিকে তদন্ত করতে বলা হয়েছে। আর এই ঘৃণ্য খুনের পেছনে যারা রয়েছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। টুইটে এমনটাই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে ছড়রা গুলি পুলিশ চালায় না, বিজেপি এসব করেছে পাবলিসিটি করার জন্য। সুব্রত মুখোপাধ্যায় বলেন ওই দিন বিজেপির অ্যাটিটিউড ছিল প্ররোচনা তৈরি করার, পুলিশ খুবই সংযত ছিল। ছড়াগুলি পুলিশ ব্যবহার করে না এমনই বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য পুলিশের তরফ থেকে টুইট করে যেটা জানানো হয়েছে এই ঘটনা প্রসঙ্গে, অর্থাৎ উত্তরকন্যা অভিযানে শটগানের গুলির আঘাতে জখম হয়ে বিজেপি কর্মীর মৃত্যুর প্রসঙ্গে ময়না তদন্তের রিপোর্ট উল্লেখ করে পুলিশ এ ধরনের শটগান ব্যবহার করে না। আমাদের একজন কর্মী মারা গেছেন, তার শরীরে বুলেটের ক্ষত পাওয়া গেছে। প্রাথমিকভাবে পোস্টমর্টমের রিপোর্ট যে এসেছে তাতে বলা হচ্ছে যে ছড়রা জাতীয় কোনো গুলির আঘাতেই তার মৃত্যু হয়েছে। কোনো তদন্ত শুরু করবার আগেই কলকাতা পুলিশের পক্ষ থেকে টুইট করে জানিয়ে দেওয়া হলো যে বিজেপির কর্মীরা ফায়ারআর্মস ক্যারি করছিল। এটা একটা গভীর চক্রান্ত পুলিশকে মেলাইন করার জন্য। এটা নিয়ে তারা তদন্ত করবেন এবং যারা এর জন্য দায়ী তারা উপযুক্ত শাস্তি পাবেন। এবং বিষয়টি দেয়া হচ্ছে। প্রশ্ন হলো, গতকাল পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। একটা রাজনৈতিক দল একটা অভিযানের ডাক দিয়েছে। আমরা বাংলায় যারা রাজনীতি করি আমরা সকলেই জানি এ ধরনের কোনো আন্দোলন নিরামিষ হয় না। স্বাভাবিকভাবেই পুলিশ জলকামান চালাবে, লাঠিচার্জ করবে, প্রয়োজন হলে শূন্যে গুলি চালাবে। কিন্তু সাম্প্রতিককালে যে আচরণ পুলিশের আমরা লক্ষ্য করছি, সে উড়ালপুল নির্মাণকে কেন্দ্র করে মাঝেরহাট ব্রিজে যে ঘটনা ঘটল, মিছিল শুরু করবার আগেই সেখানে পুলিশ কর্মীদের গ্রেপ্তার করলো। গ্রেপ্তার করবার পরে তাদের উপরে নির্মমভাবে লাঠিচার্জ হলো, নারী পুরুষ নির্বিশেষে। আমাদের একাধিক মহিলা কর্মী আহত হয়েছিলেন। তারপরে একই আচরণ পুলিশের দেখা গেল গতকাল উত্তরকন্যায়। কার্যত সকাল থেকে বিজেপি কর্মীদের উপরে পুলিশের আক্রমণ চলেছে। পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরম্পরা যা আছে, কোনো আইন অমান্য আন্দোলন, কোনো ঘেরাও, অভিযান, অবরোধ, বন্ধ যখন হয়, পুলিশ একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত আন্দোলনকারীদের যেতে দেয়। কিন্তু কালকে উত্তরকন্যা অভিযানে দেখা গেল বিজেপির রাজ্য সভাপতিকেই কার্যত পাঁচিল টপকে রেল লাইন থেকে পার করে অন্য জায়গায় যেতে হচ্ছে। তার কারণ হচ্ছে গোটা শিলিগুড়িকে কালকে সকাল থেকে বন্ধ করে রাখা হয়েছিল। তারপর এতগুলো আমাদের কর্মী আহত হয়েছেন, মহিলাদের উপর লাঠিচার্জ হয়েছে, সরাসরি বুকের ওপর এক কর্মীর টিয়ার গ্যাসের সেল ফেটেছে এবং আমাদের যে কর্মী মারা গেছেন তার শরীরে এতগুলো ইনজুরি আছে। খুব
তাড়াতাড়ি করে তার পোস্টমর্টম সম্পূর্ণ করে ফেলা হয়েছে। কোনো তদন্তের আগেই পুলিশ একটা সিদ্ধান্তে পৌঁছে গেছে। এটা চরম দুর্ভাগ্যজনক। কার্যত পুলিশ এখানে তৃণমূল কংগ্রেসের সঙ্গী হিসেবে, তাদেরই হাতিয়ার হিসেবে কাজ করছে। গতকালকে যে পুলিশ অফিসাররা ডিউটিতে ছিলেন, কার্যত তাদের আর যাই হোক পুলিশ বলা যায় না। আমরা পশ্চিমবঙ্গে অতীতে নন্দীগ্রামের ক্ষেত্রে দেখেছি যে বিভিন্ন সময় পুলিশের বেশে সে সময়কার কিছু মানুষ আন্দোলনকারীদের উপরে আক্রমণ চালিয়েছে। হাওয়াই চটি পড়া পুলিশ দেখেছে। পুলিশ বলছে আমরা এই ধরনের কোনো বন্দুক ক্যারি করি না, এ ধরনের কোনো আর্মস আমাদের কাছে নেই, আমাদের দিক থেকে ফায়ার হয়নি। আর অদ্ভুতভাবে পুলিশ একটা আজব তত্ত্ব খাড়া করে বিজেপির ওপরই আঙুল তুলে দেখাচ্ছে। তার অর্থ এটাই যে কালকে পুলিশের সঙ্গে তৃণমূলের গুন্ডা বাহিনীর কিছু সমাজবিরোধী সেখানে উপস্থিত ছিল, যারা বিভিন্ন জায়গা থেকে আন্দোলনকারীদের উপরে পাথর ছুঁড়েছে। কলকাতার অতীতের আন্দোলনে, আইন অমান্য আন্দোলনে আমরা এগুলো দেখেছি। আমরা বউবাজারে দেখেছি, এন্টালিতে দেখেছি যে রাস্তার পাশে দাঁড়ানো মানুষ ছাদের ওপর থেকে পাথর ছুঁড়ছে। একই ঘটনার পুনরাবৃত্তি হয়েছে কালকে শিলিগুড়িতে, এবং পুলিশের বেশেই আমাদের কর্মীর ওপরে গুলি চালিয়ে তাকে খুন করা হয়েছে। এটা অত্যন্ত একটা দুর্ভাগ্যজনক বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে, এত ভয় কেন? আমফান নিয়ে 3 মাসের মধ্যে সিআইজিকে হিসাব দিতে বলা হয়েছে। জনগণের পয়সা খরচা করে আজকে রাজ্য সরকার উচ্চ আদালতে যাচ্ছে, যারা দিনের পর দিন নরেন্দ্র মোদীকে অশালীন ভাষায় আক্রমণ করে চলেছেন, যারা বিভিন্ন সময় বলছেন কেন্দ্রের বঞ্চনার কথা। আজকে প্রথমে একদম স্বতঃপ্রণোদিত হয়ে দেশের প্রধানমন্ত্রী ঘটনাস্থল পর্যবেক্ষণ করেছেন। বসিরহাটে তিনি আধিকারিকদের সঙ্গে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে মিটিং করেছিলেন। প্রথমে 1000 কোটি, তারপরে আরো 1700 কোটি টাকা দেওয়া হয়েছে। এই টাকা কারো পৈতৃক টাকা নয়, কোনো রাজনৈতিক দলের টাকা নয়। এই টাকা মানুষের টাকা, যেটা তাদের প্রত্যক্ষ বা পরোক্ষ করের মধ্যে দিয়ে কেন্দ্র সরকারের কোষাগারে বা রাজ্য সরকারের কোষাগারে সঞ্চয়। কিন্তু যে ভাষায় আর কি বিজেপির উপরে আক্রমণ চলেছে, এবং সর্বোপরি আদালতকে চ্যালেঞ্জ করে আবার একটা উচ্চ আদালতে চলে যাওয়া হচ্ছে, আমার মনে হয় বাংলার রাজনীতি সচেতন মানুষের কাছে, পশ্চিমবঙ্গে যারা আমফান বিধ্বস্ত মানুষজন আছেন, যে এলাকা আছেন যারা ভুক্তভোগী, তারা ত্রাণ বন্টনে তাদের অভিজ্ঞতার কথা জানেন, কিভাবে ত্রাণ বন্টন হয়েছে এবং কতটা ত্রাণ বন্টন হয়েছে। আজকে গ্রামের সাধারণ মানুষই সেটা বলে দিচ্ছে। রাজ্য সরকার ভীত সন্ত্রস্ত হয়ে আজকে তারা উচ্চ আদালতে যাচ্ছে। তৃতীয়ত, রাজ্য সরকারের, তৃণমূল কংগ্রেস সরকারের প্রাক্তন মন্ত্রী, সিবিআই এর উচ্চ অধিকর্তা, যিনি একসময় যাকে নিয়ে কার্যত পশ্চিমবঙ্গে বীর পূজা শুরু হয়েছিল, সেই উপেন বিশ্বাস, যিনি বাংলার একজন আইকন হয়ে উঠেছিলেন, বাঙালির গর্ব, তিনি নিজেকে দাবি করেন নমশূদ্র সম্প্রদায়ের তিনি প্রতিনিধি। সেই নমশূদ্র মানুষদের গর্ব উপেন বিশ্বাস সাম্প্রতিক একটি চিঠি লিখেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীকে। লিখে তিনি সিএ লাগু করার জন্য, এই আইনের জন্য কেন্দ্রীয় সরকারকে অভিনন্দন জানিয়েছেন, এবং তিনি বলেছেন 70 সিএ কে কার্যকর করতে হবে তিনি আবেদন করেছেন। নিঃসন্দেহে আমরা রাজ্য বিজেপির পক্ষ থেকে উপেন বাবুর এই পদক্ষেপকে স্বাগত জানাচ্ছি, এই তারই আবেদন। আর আমাদের বক্তব্য এটাই যে উপেন বিশ্বাস একজন বিদগ্ধ মানুষ, তার সততা, তার নিষ্ঠা, তার সাহসিকতার পরিচয় শুধু বাংলা নয়, সারা দেশের মানুষ দেখেছেন। তার জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে তৃণমূল কংগ্রেস তাকে প্রার্থী করেছেন। বহু নির্বাচনে তৃণমূল প্রার্থীকে জয়ী করাবার জন্য তিনি উত্তর 24 পরগনা, নদিয়ার বিস্তীর্ণ অঞ্চলে কাজ করেছেন, উত্তরবঙ্গে কাজ করেছেন। আজকে
অন্তত তিনি বুঝতে পেরেছেন যে ওই সিএটা ক্যা ছিল না, ওটা কুহুধ্বনি ছিল। এর জন্য আমরা তার কাছে আন্তরিক কৃতজ্ঞ যে তিনি আজকে তার এই অবস্থান থেকে তিনি অন্তত এই সরকারের পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। আমরাও আশাবাদী সিএ দ্রুত কার্যকরী হবে। চতুর্থ, গতকাল সুপ্রিম কোর্টের যে অবজারভেশন এসছে, কোনো রায় বলবো না, তাতে রাজ্য সরকারকে একটি নির্দিষ্ট তারিখ দিতে বলা হয়েছে। কবে কলকাতা কর্পোরেশনের নির্বাচন রাজ্য সরকার চাইছে, এবং এও শুনে বলা হয়েছে যে যদি তারা এটা না জানান তাহলে প্রয়োজনে তারা আদালতের পক্ষ থেকে অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করবেন। এটা আমাদের যেটা দীর্ঘদিনের বক্তব্য ছিল সেটা আজকে কোর্টে প্রমাণিত হলো যে মেয়র সহ পশ্চিমবঙ্গের সমস্ত মিউনিসিপ্যালিটিতে যে অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ হয়েছিল কার্যত একটা আইন বিরোধী। এটা সম্পূর্ণ প্রশাসনের রাজনীতিকরণ। প্রশাসক আর দলীয় কর্মীর মধ্যে এ রাজ্যে বর্তমানে কোনো পার্থক্য নেই। দল, সরকার, পুলিশ, প্রশাসন এখানে মিলেমিশে একাকার হয়ে গেছে। আমরা আশা করব পশ্চিমবঙ্গের মানুষ, বিশেষ করে সাংবাদিকরা, অন্তত আমাদের এই বক্তব্যটাকে দীর্ঘদিন যা আমরা আপনাদের কাছে রেখেছি এবং গতকাল হাইকোর্ট সুপ্রিম কোর্টের অবজারভেশনের পর সেটা মানুষের কাছে নিয়ে আসবেন। পঞ্চম, আগামীকাল আমাদের সর্বভারতীয় সভাপতি শ্রী জগৎপ্রকাশ নাড্ডা কলকাতায় আসছেন। দুপুর 12টা থেকে 12:15 পর্যন্ত তাকে স্বাগত জানানো হবে কলকাতা এয়ারপোর্ট, নেতাজি সুভাষচন্দ্র বোস এয়ারপোর্টে। দুপুর 1টা থেকে 1:15 পর্যন্ত তিনি পশ্চিমবঙ্গ বিজেপির নির্বাচনী কার্যালয়ের উদ্ঘাটন করবেন। 1:15 থেকে 2টো পর্যন্ত তিনি 9টা জেলা কার্যালয়ের উদ্বোধন করবেন। দুপুর 3টে থেকে 4টে পর্যন্ত ভবানীপুরের গিরিশ মুখার্জি রোডে আমাদের যে অন্যায় অভিযান চলছে সেখানে জনসম্পর্ক যাবেন। 4:35 থেকে 4:50 পর্যন্ত কালীঘাট মন্দিরে তিনি পুজো দিতে যাবেন। পরের দিন 10ই ডিসেম্বর 4টে থেকে 4:35 পর্যন্ত একটি প্রেস কনফারেন্স আছে। প্রেস কনফারেন্সের জায়গা রেডিও স্টেশন গ্রাউন্ড, ডায়মন্ড হারবার। এছাড়া তার দুদিনের মধ্যে যে কার্যক্রম থাকবে সেটা একান্তই সাংগঠনিক, সেগুলো আমরা জানাচ্ছি না। আর যে কটা প্রোগ্রাম জানালাম এখানে সম্পূর্ণ প্রেস অ্যাক্সেস থাকবে। কালীঘাটের মন্দির পরিসর অত্যন্ত ছোট বলেও যেভাবে আপনাদের কাছে খবর পৌঁছানো যায়, তার লাইভ কভারেজ পাঠানো যায়, তার জন্য লিঙ্কের ব্যবস্থা থাকবে। বলতে এইটুকুনি আমাদের বলার আছে। ঠিকই বলেছেন, ঠিকই বলেছেন। আমাদের 128 জন কর্মী গতকালকে নিয়ে খুন হয়েছে। পঞ্চায়েত নির্বাচন চলাকালীন তৃণমূল কংগ্রেসের 41 জন তৃণমূল কংগ্রেসের কর্মী খুন হয়েছিলেন। সেই 41 জন তৃণমূল কংগ্রেস যারা কর্মী খুন হয়েছিলেন তার মধ্যে 38 জনের পরিবার অভিযোগের আঙুল তুলেছিলেন সরাসরি শাসক দলের দিকে, অন্য গোষ্ঠীর দিকে। বাংলার রাজনীতি সচেতন মানুষ জানেন সন্ত্রাস এখানে কারা কায়েম করছে, সিপিআইএম এর ফেলে আসা জুতোর মধ্যে কারা পা গলিয়েছে। আর বিজেপি কর্মী আন্দোলন করতে গিয়ে বিজেপি কর্মীকে ছররা গুলি চালিয়ে মারছে। আমার মনে হয় সুস্থ মস্তিষ্কের মানুষ কেন, কোনো অসুস্থ মানুষও এই তত্ত্বে বিশ্বাস করবে না। পুলিশের মধ্যেই তৃণমূল কংগ্রেসের সমাজ বিরোধীরা ঢুকেছিল
পরিকল্পিতভাবে যৌথ আক্রমণ করেছে বিজেপির ওপরে, আর তার কারণেই আমাদের কর্মী অকালে মারা গিয়েছে। কোথা থেকে গুলি আসবে? গুলিটা কোথা থেকে আসবে? একদম মিছিলের প্রায় সামনের দিকে ছিলেন কুলেন রায়, কোথা থেকে গুলি এলো? কোন জায়গা থেকে এর আগে পুলিশ বলেনি যে ছাদের উপর থেকে কেউ গুলি চালিয়েছে। পুলিশের পক্ষ থেকে কোনো স্টেটমেন্ট নেই যে পুলিশের দিকে কোনো গুলি চালানো হয়েছে। না গতকালকে তারা বলেছেন, না গতকাল গভীর রাতে বলেছেন, না আজকে সকালবেলায় যে টুইট করেছেন, এরকম কোনো উল্লেখ নেই। যা গুলি চালানো হয়েছে, টিয়ার গ্যাস শেলিং হয়েছে, লাঠিচার্জ হয়েছে, ওয়াটার ক্যানন চলেছে, সমস্ত পুলিশের দিক থেকে। পুলিশ তো কালকে বিবৃতি দিয়েছেন, আপনার চ্যানেল তো দীর্ঘক্ষণ ধরে দেখাচ্ছেন পুলিশের বিবৃতি, যে পুলিশ বলেছে কোনো লাঠিচার্জ হয়নি। আর একই সঙ্গে আপনার চ্যানেল দেখাচ্ছে ছাদের উপরে উঠে গিয়ে মানুষ শুয়ে আছে, তাদের পর্যন্ত পুলিশ মারছে। পুলিশ ওখানে স্থানীয় অধিবাসী, যাদের সঙ্গে এই আন্দোলনের কোনো যোগ নেই, যারা বিজেপি নয়, অরাজনৈতিক সাধারণ মানুষ যারা ওখানকার অধিবাসী বাস করেন, তাদের উপরে পর্যন্ত পুলিশ লাঠিচার্জ গতকালকে করছে। আরেকটা বিষয় যে সুব্রত মুখোপাধ্যায় সাংবাদিক সম্মেলন করে বলেছেন যে বিজেপির একাধিক ব্যক্তি শর্টগান ক্যারি করছে। ময়না তদন্তের রিপোর্টে বলা হয়েছে শর্টগানের আঘাতে মারা গেছে, এবং উনি এটাও বলেছেন যে এটা খুব দুঃখজনক যে নিজেদের বিরুদ্ধে নিজেরা মরে গেল, যে বিজেপির লোকেরাই গুলিটা করেছে এবং তাদের গুলি লেগে আহত হয়, তারপরে সে নিহত হয়। আরো বলেছে যে উদ্দেশ্যটা ছিল পুলিশকে গুলি করে প্রভোকেশন তৈরি করা, ফায়দা তোলার জন্য। বলছে বিজেপি তারা দক্ষিণপন্থী দল, তাদের কাছ থেকে ধরনের কিছু আমরা আশা করি, কিন্তু বামপন্থীরা করি নির্দিষ্টভাবে যে লাশের রাজনীতি করার যে অভিযোগ, সেইটা নিয়ে বলছি, যেটা দীপক বলছে, মুখ্যমন্ত্রীও বলেছে। আমি সুব্রত মুখার্জি করে উত্তর, বাংলার রাজনীতির সবচেয়ে বর্ণময় চরিত্র হচ্ছে সুব্রত মুখোপাধ্যায়। তীরেও নহে পারেও নহে, উনি থাকেন মাঝখানে। উনি আজকে এই বিবৃতি দিচ্ছেন, উনি এরকম ধরনের বিবৃতি দিয়ে থাকেন, আবার এক মাস পরে অন্য কোনো বিবৃতি দেবেন না, তো সেইটা তখন আপনি ওনার কাছ থেকে শুনে নেবেন। লাশের রাজনীতি করাটা নিয়ে সুনির্দিষ্টভাবে বিজেপি লাশের রাজনীতি করতে চাইছে। সারা ভারতবর্ষের মধ্যে বিজেপি এখন যে কটা রাজ্যে ক্ষমতায় আছেন, সেখানে বিজেপির বিরুদ্ধে লাশের রাজনীতির অভিযোগ কেউ কোনোদিন করেনি। যাকে সামনে রেখে মুখ্যমন্ত্রী প্রতিদিন আক্রমণ চালিয়ে যাচ্ছেন সেই গুজরাট, সেই গুজরাতের কোনো বিরোধী নেতা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে বা কোনো কংগ্রেস আন্দোলন করতে গেছে, সেই আন্দোলনের উপর নিগ্রহ, বুথ দখল, রিগিং, ছাপ্পা ভোট, হাইটেনশন ভ্যালি ঝুলিয়ে দেওয়া, দম্পতির জীবন্ত দগ্ধ, থান কাপড় বিতরণ, বাইক বাহিনী, এ ধরনের কোনো অভিযোগ করেনি। নির্বাচনী গণতন্ত্র যেখানে প্রকৃতভাবে প্রস্ফুটিত, তার নাম গুজরাট। বিজেপির বিরুদ্ধে এ ধরনের অভিযোগ বহুবার তুলেছেন, বিভিন্ন ধরনের অভিযোগ উঠেছে। ডিমনিটাইজেশন নিয়ে অভিযোগ উঠেছে, জিএসটি নিয়ে অভিযোগ উঠেছে, এবং সমস্তগুলোই 2019-এর আগে বলা। মানুষ সব কথা শুনেছেন, বুঝেছেন, ভেবেছেন, রায় দিয়েছেন, তৃণমূল কংগ্রেসে সরিয়ে দিয়েছেন। অভিযোগ করছেন যে তদন্তের আগেই রাজ্য পুলিশ করে বলে দিচ্ছে, বা সরকারের তরফ থেকে প্রশাসন। এটাই তো বাংলার রাজনীতির বর্তমান পরম্পরা। অতীতে কোনো ঘটনা হলেই বলা হতো সাজানো ঘটনা। এর আগে সম্পূর্ণ খুনকে কোনো তদন্ত ছাড়াই জেলাশাসক বলে দিলেন উত্তরবঙ্গে বিধায়কের ঘটনায়, যেটি আত্মহত্যার ঘটনা। কোনো ঘটনা ছাড়াই কেউ বিবৃতি দিয়ে দিচ্ছেন পারিবারিক অশান্তি, কোনো তদন্ত ছাড়াই বিবৃতি দিচ্ছেন মানসিক অস্থিরতা, মানে পাগল, আত্মহত্যা করেছে। এটাই তো চলছে, সেই পরম্পরা, সেই ট্র্যাডিশন সমানে চলেছে। গতকালও সেটা থেকে ব্যতিক্রম নয়। যেখানে পিঠে কোনো বুলেট ইনজুরি নেই, পিছন থেকেও কেউ গুলি করেনি, গুলি এসছে সরাসরি সামনে থেকে। সামনে পুলিশের ব্যারিকেড, সামনে পুলিশ, আর একদিকে বিজেপির কর্মীরা। তার বুকের ওপরে ছড়ার গুলি লাগে, তারপরে তার উপরে লাঠি চালানো হলো। মানে প্রথমে বলা হচ্ছিল লাঠি জাগাতে মৃত্যু, আপনাদের সাংবাদিকরা বলছিলেন। আমরা প্রথমেই বলেছি যে তার শরীরে ক্ষত চিহ্ন আছে, ছড়া গুলি চলেছে, প্যালেট ইনজুরি বলে কালকে পোস্টমর্টমের রিপোর্ট এসছে। তো সেক্ষেত্রে কোন রকম তদন্ত ছাড়াই পুলিশ বিবৃতি দিল যে বিজেপি ফায়ারআর্ম ক্যারি করলো। পুলিশের গায়ে কোনো প্যালেট ইনজুরি আছে? কোন পুলিশের দিকে এক রাউন্ড ছড়ার ফায়ারের কোনো ঘটনা আছে? একটা
কালকে রাত্রি পর্যন্ত এরকম কোনো বিবৃতি এসছে? আজকে সকালে তারা যে টুইট করেছেন সেই টুইটের মধ্যে এই কথা আছে যে বিজেপির কর্মীরা ওই ধরনের গান ক্যারি করছিল, সেই গান ক্যারি করলো সেটা শুধুমাত্র বিজেপির একজন প্রৌঢ় কর্মীর বুকের ওপর গুলিটা গিয়ে লাগলো। একটা প্যালেট ইঞ্জুরি পুলিশের শরীরে নেই, বিজেপি ক্যারি করছে, এগুলো কেউ বিশ্বাস করবে? সাধারণ মানুষ দর্শক আছেন, শিলিগুড়ির মানুষ সাক্ষী আছেন, যেখানে আন্দোলন চলছিল তার পাশের বিভিন্ন জায়গায় যারা দোকানি আছেন তারা সাক্ষী আছেন, পথচারী সাক্ষী আছেন, যে মানুষরা ছাদের উপর দাঁড়িয়ে দেখছিলেন তারা সাক্ষী আছেন যে কিভাবে সকাল থেকে গোটা শিলিগুড়িকে কার্যত একটা দ্বীপ, বিচ্ছিন্ন দ্বীপ বানিয়ে পুলিশ চারিদিক থেকে নিগ্রহ চালাবে। সুব্রত মুখার্জির আরো একটা বক্তব্য আছে, সেটা হচ্ছে যে বিজেপি ক্ষমতার জন্য এখন এত বেপরোয়া হয়ে উঠেছে, ওদের টাটকা লাশ চায়। এমন পরিস্থিতি দাঁড়িয়ে গেছে দিল্লির ক্ষমতার থেকেও যেন বাংলার ক্ষমতাটা ওদের কাছে অনেক বেশি আকর্ষণ, এটার জন্য মরিয়া হয়ে গেছে বাংলার ক্ষমতা পাওয়ার জন্য। আশ্চর্য বিষয়, নির্বাচনটা তো হচ্ছে বাংলায়, 2021-এ তো পশ্চিমবঙ্গের নির্বাচন, দেশের নির্বাচনও নেই। যতদূর জানি চীনেও মনে হয় ধরনের কোনো নির্বাচন হচ্ছে না, আমরা কি করব? সুব্রত মুখার্জি এরকম বলেন, আবার সুব্রত মুখার্জি এরকম বলা থেকে আমি বললাম বর্ণময় চরিত্র, সেখান থেকে সরে যান অন্যদিকে। তা আমি বলছি মাঝখানে অপেক্ষা করুন না, দেখুন না সুব্রত মুখার্জির বিবৃতি কতটা পরিবর্তন আসতে পারে। একদিনের ধর্মঘট, একদিনের বন্ধ, এটা তার সমর্থন তো করেইছেন মুখ্যমন্ত্রী, এবং তার যে কেন সমর্থন করেছেন তার ব্যাখ্যা করেছেন যে কৃষি, আমি সাধারণত ধর্মঘট বা বন্ধকে সমর্থন করি না, কিন্তু এক্ষেত্রে আমি একদিনের জন্য বন্ধকে সমর্থন করছি এই জন্যে কৃষি বিল নিয়ে নরেন্দ্র মোদী সরকার আন্দোলন করেছে, তার জন্যই এই বন্ধে আমি একদিনের জন্য হলেও সেটাকে সমর্থন করছি। এই যে অবস্থা, দুটো দিক আছে। গতকাল ঘটনা নিয়ে, শিলিগুড়ির ঘটনাকে কেন্দ্র করে আমরা 12 ঘন্টার বন্ধের ডাক দিয়েছিলাম, সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা। সারা উত্তরবঙ্গ জুড়ে, বিশেষ করে শিলিগুড়িতে আজকেও পুলিশ ব্যাপক আক্রমণ চালিয়েছে বিজেপি কর্মীদের উপরে। আমরা কোনো অবস্থাতে এই সরকারের কোনো মানবিক মুখ দেখতে পাচ্ছি না। তৃণমূল কংগ্রেসের জন্ম আন্দোলনের মধ্যে দিয়ে, তৃণমূল কংগ্রেসের জন্ম বন্ধের মধ্যে দিয়ে। আজকে তৃণমূল কংগ্রেস বন্ধ পছন্দ করছেন না। ভারতবর্ষে এই মুহূর্তে সবচেয়ে অসহায় যাদের অবস্থা, সবচেয়ে করুণ অবস্থা হলো পশ্চিমবঙ্গের কৃষকদের। আজকে তারা বলছেন সারা দেশের অবস্থা নিয়ে। নিঃসন্দেহে সরকার একটা নীতি নিয়েছেন, একটা পদক্ষেপ নিয়েছেন।